যে কোনো পরীক্ষা, মাধ্যমিক হোক, এইচএস হোক, যে সমস্ত পরীক্ষাতে মোট কথা একটু বড় প্রশ্ন লিখতে হয়, সেই বড় প্রশ্নতে ছাত্রছাত্রীরা অধিকাংশতই অনেক সময় তারা নির্ভর করে বা নির্ভর করতে বাধ্য হয় মুখস্থের উপরে। কিন্তু এটা ভেবে দেখো, কত কত বড় প্রশ্ন মুখস্থ করা সম্ভব। এবার সেইটা যদি একটু সহজ করা যায়, সবসময় যদি নিজের ওপর একটু ভরসা রাখা যায়, তো নিজের ওপর ভরসা রাখা বলতে এই বলছি, নিজের ভাষায় লেখা যাকে বলে। তাহলে নিজের ভাষায় আমি কখন লিখতে পারবো? যখন আমি সেই জিনিসটা সম্পর্কে পুরোটা ভালো করে পড়ে বুঝে নেব। তাহলে আগে হচ্ছে কনসেপ্ট, সেটা হচ্ছে ভালো করে বুঝে নিতে হবে, এটা কিন্তু জরুরি। এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস এইটার ব্যাপারে সহজ করে দেওয়ার জন্যে এর আগে অন্য বেশ কয়েকটা ক্লাসে বলেছি যে বড় প্রশ্নকে আয়ত্ত করবার জন্যে এবং সেটা খুব সুন্দরভাবে লেখার জন্যে একটি খাতা করো, যেটার নাম হচ্ছে পয়েন্টের খাতা। এই পয়েন্টের খাতা এমন একটা সাংঘাতিক জরুরি জিনিস, যেটার ওপর ভিত্তি করে এক চোখ বুলিয়ে নিলেই কিন্তু তোমার অনেক বড় প্রশ্নের উত্তর লেখা হয়ে যেতে পারে। এই পয়েন্টের খাতা সম্পর্কে আজকে তোমাদেরকে বিস্তারিত শিখিয়ে দেব, উদাহরণ দিয়ে বড় প্রশ্ন, মানে স্ক্রিনে নিয়ে গিয়ে বড় প্রশ্ন দিয়ে ধরে ধরে শিখিয়ে দেব যে কিভাবে সেটা সম্ভব। তার আগে আর একটা জিনিস বলি, প্রসঙ্গ এবং বিস্তার। প্রসঙ্গ হচ্ছে পয়েন্ট, আর বিস্তারটা কি? ওই পয়েন্টটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বা একটু ব্যাখ্যা করে সেটাকে লেখা। এটাই কিন্তু যে কোনো মোটামুটি পরীক্ষাতে যে ধরনের বড় প্রশ্ন আসে তার মূল কাঠামো। এই কাঠামোটাকে যদি ঠিক রাখো, তাহলে সেই কাঠামোটাকে যদি অ্যানালিসিস করো, ভাবো, তাহলে তার মূল অংশটা দাঁড়িয়ে থাকে কিসের ওপরে? দাঁড়িয়ে থাকে পয়েন্টের ওপরে। তাহলে বড় প্রশ্নটা হয়তো অনেকটা লাইন, সেটা মুখস্থ রাখা লাইন বাই লাইন, কমা দাঁড়ি এই সমস্ত সহকারে অনেক সময় মুশকিল হয়। কিন্তু একটি বড় প্রশ্নটাকে যদি আমি মনে রাখি, মানে তার আসল হেডলাইনটাকে যদি মনে রাখি, এবং সেই প্রশ্নটাতে কি কি পয়েন্ট আমি লিখব এটুকু যদি মনে রাখতে পারি, তাহলে ওই পয়েন্টগুলোতে কি কি বিষয়বস্তু আছে সেটা লিখে দেওয়াটা অনেক সহজ হয়, ভুলে যাওয়ার চান্স থাকে না। তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়, অনেক সুষ্ঠু হয় কাজটা, প্রশ্নের উত্তরটাও দেখতে সুন্দর হয়। এই সমস্ত জিনিসটাই মুখস্থ বিদ্যা ছাড়াও একটু মনে রাখলে কাজটা সমাধান করা যায় এবং নম্বরটাও ভালো পাওয়া সম্ভব। তাহলে এই পুরো জিনিসটা কিভাবে সম্ভব এবং পয়েন্টের খাতায় আমি যেটা বলেছিলাম সেই পয়েন্টগুলোকে কিভাবে লিখে নিতে হবে, সেটা তোমাদেরকে একেবারে একটা বইয়ের উদাহরণ দিয়ে, মানে দু তিনটে উদাহরণ দিয়ে, মানে বড় প্রশ্নের উত্তরের উদাহরণ দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি যে কত সহজে কাজটাকে সহজ করে নিতে পারো, এবং নিয়ে সেটা পরীক্ষাতে যখন দেবে তখন আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না, নিজের মতো করেই সুন্দরভাবে সেটা লিখতে পারবে। চলো দেখি কিভাবে সেটা সম্ভব। এখানে তোমাদের এই লং কোশ্চেন লেখার যে পয়েন্টের যে বিষয়টা আমি বললাম, প্রসঙ্গ এবং বিস্তার, সেইটাকে একটু হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্যে আমি কি করেছি যে কয়েকটা প্রশ্ন উত্তর সেইটা জোগাড় করেছি। জোগাড় করে তোমাদের তার মধ্যে থেকে আমি শেখাচ্ছি যে কি করলে জিনিসটা সহজ করতে পারবে। দেখো এখানে একটা উত্তর আমি তোমাদের ওই ইতিহাসের একটা বইয়ের থেকে আমি জোগাড় করেছি, সেটা হচ্ছে 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব কী ছিল। এইটা ধরো একটা তোমাদের প্রশ্ন। তাহলে এই যে প্রশ্নটা, প্রথমে বলি এই যে পয়েন্টের খাতাটা করেছো, তোমাদের কি করতে হবে? এই প্রশ্নটাকে সেই পয়েন্টের খাতাতে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটা লেখার পরে তার নিচে লিখবে পয়েন্টস। কি লিখবে? পয়েন্টস, POINT। আমি এই তোমরা একটু বুঝে নিও,
এই মাউস দিয়ে লিখতে গেলে আমি ঠিক লেখাটা হচ্ছে না, আমি চেষ্টা করছি টেক্সট দিয়ে লিখে দিতে। তার নিচে লিখবে পয়েন্টস, ঠিক আছে? এই প্রশ্নটা লিখবে, প্রশ্নের নিচে লিখবে পয়েন্টস। এবার দেখো এইখানে পুরো প্রশ্নটা যদি তুমি পড়ো তাহলে দেখছো কি একটা সূচনা আছে প্রশ্নটার। এই 19 শতকের ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাবে ভারতের শিক্ষা, সমাজ, ধর্ম ও সাংস্কৃতিক জীবনে যে গতিশীলতা ও সৃজনশীল উদ্যম পরিলক্ষিত হয় তাকে ভারতীয় রেনেসাঁস বলে অভিহিত করা হয়। তুমি কি লিখলে? এই যে পয়েন্ট কথাটা লিখেছো, এই পয়েন্টে তুমি কি করছো, এক নম্বর পয়েন্ট লিখলে, মানে এটা সূচনা বলতে পারো বা ভূমিকা বলতে পারো, এখানে লিখলে ভূমিকা। এই ভূমিকাটা লেখার পরে তুমি কি করছো, এই যে এখান থেকে একটা অংশ পেলে যে ভারতীয় রেনেসাঁস বলে অভিহিত, এইখানে লিখে দিলে ভারতীয় রেনেসাঁস বলে অভিহিত, ঠিক আছে? এই অংশটা জাস্ট এইখানটাতে তুলে লিখে নিলে। এবার দেখো তারপরে লিখছো 2 নম্বর পয়েন্ট লিখছো প্রভাব। এই প্রভাব কথাটা লিখে ধরো 2 নম্বর পয়েন্ট লিখলে, প্রভাব কথাটা লিখলে, এই প্রভাব কথাটা লিখে তার তলায় এরকম অ্যারো করে দিলে, এইটা করে দিয়ে লিখছো নবযুগের সূচনা। এই একটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, মানে এবার লেখাটা পুরো শুরু হলো। তাহলে এখানটা পড়লে কি পাচ্ছ, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে ভারতের নবযুগের সূচনা হয়েছিল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকপ্রাপ্ত ভারতবর্ষ আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। তারা রাজনীতি, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছিল। ফলে ভারতীয়দের মধ্যে এক নবচেতনার জন্ম হয়েছিল, ভারতে নবযুগের সূচনা হয়েছিল। আচ্ছা, এই যে নবযুগের সূচনা, এই কথাটা, ঠিক আছে, আর সঙ্গে এই রাজনীতি, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, এই সমস্ত ক্ষেত্রে দক্ষতা, এই জাস্ট এই কটা নবযুগের সূচনা দিয়ে তার তলাতে এই 4-5টা পয়েন্ট মানে শব্দ জাস্ট লিখে রাখলে, ঠিক আছে? আর কি লিখলে? ভারতবর্ষ এই আধুনিকতার পথে পা বাড়িয়েছিল, এই কথাটাকে জাস্ট লিখে রাখলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে। এই কয়েকটা জাস্ট শব্দ এখানে লিখে নিলে। তার ঠিক পরের পয়েন্টটা কি করলে? ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটল। এখানে 3 নম্বর পয়েন্ট লিখলে। আবার এগুলো কিন্তু পয়েন্টের খাতায় তুলছো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। তুমি খেয়াল করে দেখো, এই জাস্ট এই পয়েন্টটা, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ, এটা তো পুরো পয়েন্টের নামটা। আর এই লাইনটা দেখো কি হচ্ছে, একই জিনিস একটু বিস্তার করে লেখা হয়ে যাচ্ছে, ওটাকেই একটু ফুলিয়ে লিখছে। কীরকম? পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। জাতীয়তাবাদ ও উদারনৈতিক আদর্শে উদ্দীপ্ত ভারতীয়রা। তাহলে এই যে প্রথম লাইনটা গেল না এখান থেকে, এই প্রথম লাইনটা কি হলো? এই যে পয়েন্টের লাইনটা, এই পয়েন্টের লাইনটায় 1-2 শব্দ ফুলিয়ে লিখে দেওয়া। তাহলে একটা লাইনে কতগুলো শব্দ হয়? আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে উত্তরগুলো, এই উত্তরগুলো 15-16টা বাক্যের মধ্যে লিখতে বলে, 15-16টা বাক্যের মধ্যে লিখতে বলে। তাহলে একটা পয়েন্ট, আর সেটাকেই যদি 1-2 বাক্যে একটুখানি বড় করে দিতে পারো, ব্যাস, তাহলেই হয়ে যায়। তাহলে এখানে পয়েন্টের মধ্যে কি লিখছো? ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ। এটাকেই আবার এই অংশটুকু আর লেখার দরকার নেই, এটা হচ্ছে পয়েন্টটা লিখলে। পয়েন্টটা লিখলেই তুমি বুঝতে পারছো যে ব্যালেন্স অংশটা কিন্তু তুমি লিখতে পারছো, কিন্তু তার সঙ্গে একটুখানি জুড়ে দেবে। আসলে ভারতীয় ও ইংরেজদের স্বার্থের সংঘাতই জাতীয়তাবাদের মূল কারণ ছিল। জাস্ট এই অংশটা তুলে নিলে, ভারতীয় এবং ইংরেজদের স্বার্থের সংঘাত জাতীয়তাবাদের কারণ। তাহলে 3 নম্বর পয়েন্টে কি হলো? এই অংশটা লিখলে আর এই অংশটা তুলে নিলে, এইটুকু অংশ তুলে নিলে। 3 নম্বর পয়েন্ট কি পাচ্ছ? ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। এইটা 3 নম্বর পয়েন্ট হিসেবে লিখে নিলে। এই 3 নম্বর পয়েন্টটাতে কি করছো? মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হলো। কি পড়ে দেখো আগে জিনিসটায় কি আছে। পাশ্চাত্য শিক্ষার ফলে, শিক্ষা প্রসারের ফলে ভারতে
শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। দেখো এই পয়েন্টটাকেই জাস্ট একটু ফুলিয়ে লিখে দিয়েছে, ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে। ভারতীয়দের এক অংশ চাকুরি লাভের জন্য পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল, আর তাছাড়া অনেকে ইংরাজি শিখে কী হয়েছিল, উকিল, ডাক্তার, শিক্ষক, সাংবাদিকতার পেশায় নিযুক্ত হয়েছিল। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ব্যবসায়ীরাও ইংরাজি শিখেছিল। ঠিক আছে, বাংলায় ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ছিল কারা ছিল, শিক্ষিত চাকুরিজীবী, উকিল, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, লেখক, ব্যবসায়ী। জাস্ট এই 3 নম্বর পয়েন্ট বলে লিখে এই জায়গাটাতে জাস্ট এই ছোট ছোট পয়েন্টগুলো তুমি ওখানটাতে বসিয়ে নিলে। কাজেই বুঝতে পারছো যে একটা বড় প্রশ্ন। দেখো 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আমি চলে এসেছি। এবার 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্ট দেখো, সমাজ সংস্কার আন্দোলন। সমাজ সংস্কার আন্দোলন বলে 4 নম্বর পয়েন্ট ওখানে লিখে নিলে। এবার এখানটাতে কি হচ্ছে, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল। শিক্ষিত সম্প্রদায় ভারতের চিরাচরিত অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক আছে, সমাজ সংস্কারকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, এইখানে দেখো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, ঠিক আছে, প্রমুখ। এরা ভারতীয় সমাজ থেকে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতা দূর করতে এবং বিধবা বিবাহ, নারী শিক্ষা প্রভৃতির প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। তাহলে এই যে পয়েন্টটা তুললে, এই পয়েন্টটা এখানটায় লিখলে 4 নম্বর পয়েন্ট হিসেবে, 4 নম্বর পয়েন্ট হিসেবে এই মেন যে পয়েন্টের কথাটা সেটা লিখবে, সেটা লিখে একটা ড্যাশ দেবে, এরকম তীর চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে কি করছো, তার যে মেন পয়েন্টগুলো আছে, অন্ধবিশ্বাস, কুসংস্কার দূর করা। আচ্ছা, কারা কারা? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, হয়ে গেল। কি কি সমাজ থেকে দূর করা হলো? সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতা গেল। সমাজে চালু হলো কি কি বা প্রসার ঘটলো কি কি? বিধবা বিবাহ, নারী শিক্ষা। ব্যাস, শেষ, আর একটা পয়েন্ট শেষ। এবার দেখো 5 নম্বরে কি আসছে, বিশ্বের সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন। তাহলে ইংরেজি শিক্ষার মাধ্যমে কি হয়েছে, ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞান, এই ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞানের উপকারিতা, এইগুলো জ্ঞানের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটলো। পয়েন্টে তুললে 5 নম্বর পয়েন্টের সঙ্গে সঙ্গে ওই কথাটা লিখে নিলে, জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটলো। ঠিক আছে, সঙ্গে বিশ্বের সভ্যতার মেলবন্ধন ঘটলো, যেহেতু ইংরেজি শিক্ষাটা চালু হলো। ভারতীয়রা পাশ্চাত্যের মানবতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতি আদর্শের সঙ্গে পরিচিত হলো। তাহলে পরিচিতি কিসে হলো? মানবতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, লিখে নিলে 3টে পয়েন্ট। শিক্ষিত ভারতীয়রা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, ইটালির ঐক্য আন্দোলন, ইউরোপের দার্শনিক আদর্শ, এই 4টে ফটাফট ওখানে লিখে নিলে, এই 4টের সঙ্গে প্রভাবিত হলো। দেখো এই জাস্ট এই পয়েন্টগুলো লিখে নিচ্ছ এর মধ্যে। 5 নম্বর পয়েন্ট। এবার 6 নম্বর পয়েন্টে কি আসছে? 6 নম্বর পয়েন্টে আসছে নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার প্রসারে কি আসছে? ভারতীয় সমাজে বাল্যবিবাহ, পর্দা প্রথা, রক্ষণশীল মানসিকতা নারী শিক্ষার প্রসারের পথে প্রধান বাধা ছিল। তাহলে লিখলে নারী শিক্ষার প্রসার বাধাগুলো কি কি? 1, 2, 3 লিখে নিলে। 19 শতকে ইংরেজ সরকার কি করলো? ইংরেজ সরকার খ্রিস্টান মিশনারি ও কয়েকজন প্রগতিশীল ব্যক্তি নারী শিক্ষার প্রসারে সচেষ্ট হয়েছিল, যেমন বিদ্যাসাগর। এই সালটা ঝট করে এখানে লিখে নিলে 1857 থেকে 1858। ঠিক আছে, বিদ্যাসাগর। আচ্ছা, খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় নিজ ব্যয় 35টি বিদ্যালয়, বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। চার্লস উডের প্রতিবেদনে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। জাস্ট এই কয়েকটা কথা। বিদ্যাসাগর নারী শিক্ষা চালু করলেন, 35টা বিদ্যালয়, জাস্ট এরকম করে লিখছো। বিদ্যাসাগর 1857 থেকে 1858, নারী শিক্ষার প্রসার, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন। তারপরে কি আসছে? চার্লস উডের প্রতিবেদনে নারী শিক্ষার গুরুত্ব বা জোর, নারী শিক্ষার উপরে গুরুত্ব দিলেন। এই জাস্ট বাল্যবিবাহ, পর্দা প্রথা, রক্ষণশীল মানসিকতা, এটা 1। তারপরে হচ্ছে প্রগতিশীল ব্যক্তিরা নারী শিক্ষায় প্রচেষ্ট। বিদ্যাসাগর এত সাল থেকে এত সাল এতগুলো বিদ্যালয় নিজ পয়সায় স্থাপন করলেন বা নিজে ব্যয় স্থাপন করলেন, চার্লস উডের প্রতিবেদন। ব্যাস, হয়ে গেল। আর একটা পয়েন্ট,
এবার আসছে 7 নম্বর পয়েন্ট, এটা গেল 6 নম্বর পয়েন্ট, এবার আসছে 7 নম্বর পয়েন্ট। এটা কি? ব্যবধান বৃদ্ধি হলো। কি হলো? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অন্যতম প্রভাব ছিল সমাজে শিক্ষিত ও ইংরাজি না জানা মানুষের সঙ্গে ব্যবধান বৃদ্ধি। বিশেষত মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তখন অনিচ্ছুক ছিল, কারণ মুসলমানরা মনে করতেন যে ইংরেজরা তাদের কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করছে, এবার পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ধর্ম নাশ করবে। অপরদিকে হিন্দুরা পাশ্চাত্য শিক্ষাকে স্বাগত জানিয়েছিলেন। এখানে 1800, দেখো আমি কিন্তু এখানে বইতে যা লেখা আছে তোমাদের ইতিহাস বইতে, আমি সেই অনুযায়ী এগুলো পড়ে শোনাচ্ছি। ইতিহাসের বইতে যা আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর লেখানো শেখাচ্ছি। এখানে কারোর কোনো ধর্মকে কিন্তু আমি আঘাত করবার জন্য কিছু বলছি না। এখানে যা ইতিহাসের বইয়ে আছে আমি সেইভাবে জাস্ট উত্তরটা শেখানোর চেষ্টা করছি। আচ্ছা, 1861 খ্রিস্টাব্দে কী হয়েছে? বাংলার স্কুলে 85.6% হিন্দু এবং 14.4% মুসলিম ছাত্র ছিলেন। এইবার এই অংশটাতে পয়েন্টগুলো কি লিখছো? যে ব্যবধান বৃদ্ধি, ইংরাজি শিক্ষা জানা বা ইংরাজি জানা, ইংরাজি না জানা, এর মধ্যে ব্যবধান সৃষ্টি হলো সমাজে। আচ্ছা, মুসলিমদের মনোভাব লিখলে, হিন্দুদের মনোভাব লিখলে, এবং কোন ক্লাসে বা মানে স্কুলগুলোতে কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট মুসলিম ছাত্র ছিল, জাস্ট এইটা লিখে দিলে। তাহলে কি হলো? তোমরা দেখলে যে এই টোটাল যে প্রশ্নটা আছে উত্তরটা, এই উত্তরটা যদি তুমি এই পয়েন্টের খাতায় এরকম ছোট 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 করে পয়েন্টগুলো টুকে নিলে, তাহলে সেইটা কত হলো? হয়তো পয়েন্টটা লিখলে, একটা পয়েন্টের খাতায় পয়েন্ট লেখা হলো হয়তো এই 4-5 লাইন, কি তাও হবে না, একটা পয়েন্ট গেল, তার সঙ্গে ছোট 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 কয়েকটা শব্দ তাতে লিখে নিলে এর ফলবশত। আচ্ছা, এরপরে আর একটা দেখি, এরপরে তোমাদের ভূগোলের জন্য একটা মানে বড় প্রশ্ন উদাহরণ হিসেবে আমি সেটাকেও রেখেছি। দেখো, নদীর বিভিন্ন গতির বিভিন্ন সংক্ষিপ্ত পরিচয় দাও। নদী, এখানটায় লিখলে কি প্রথমে হচ্ছে নদী। তো এম ম্যারিসোয়ার মতে নদী হলো একটি নির্দিষ্ট খাতের মধ্যে প্রবাহিত জলধারা। এইটা একটা পয়েন্টে জাস্ট ওপরে এই হেডলাইনটা লিখলে, নদীর গতিপথ, বিভিন্ন গতির পরিচয় বলে এই মতামতটা লিখলে একে নদী বলা হয়। তাহলে এই অংশটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত প্রাকৃতিক নিয়মে সৃষ্ট জলধারাকে নদী বলা হয়। এতটা লেখার দরকার নেই। তাহলে তুমি এর থেকে যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, ভূমির ঢাল, এই কাকে নদী বলা হয়, এইটা জাস্ট লিখে নিলে যে নদী, পয়েন্টে লিখলে নদী, ড্যাশ দিয়ে লিখলে কাকে নদী বলা হয়, এম ম্যারিসোয়ার মত। ঠিক আছে? এবার নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের ঢাল, নদীর স্রোতের পার্থক্য অনুযায়ী নদীতে 3টি গতি দেখা যায়। এবার লিখলে কি? নদীর গতি 3টি, ড্যাশ দিলে। এক হচ্ছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, লিখে নিলে পয়েন্টে। এইবার 1 নম্বর পয়েন্টটাকে আরেকবার লিখছো, সেটা হচ্ছে কি হেডলাইন দিয়ে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, পয়েন্টের খাতায় লিখলে। এইবার লিখছো কি? সংজ্ঞাটা তো তোমরা মোটামুটি দেখো, এটাকে বারবার বলছি, পয়েন্টের খাতা কিন্তু তুমি ডিটেলে লিখতে যাবে না, তার মধ্যে তোমাকে তো পুরো জিনিসটা, কনসেপ্টটাকে আগে রেডি রাখতে হবে। কাকে কি বলে সেই কনসেপ্টটা তুমি পড়ে রেডি রাখবে। পয়েন্টের খাতা তোমাকে উপকার দেবে কি? যে দ্রুত উত্তরটা তুমি ভুলে যাবে না এবং কোনো পয়েন্ট তোমার বাদ যাবে না, তুমি নিজের ভাষায় সেটা লিখে আসতে পারবে। তাহলে কি হচ্ছে? সংজ্ঞাটা কি বলছে? উৎস থেকে নদী যতদূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চগতি বলে। তাহলে কি লিখলে? সংজ্ঞা যদি বলে উচ্চগতিতে, তাহলে এইভাবে লিখছো, নদীর পর্বতে যে অংশটা প্রবাহিত হয় সেটাই তোমার উচ্চগতি। এইটা যদি তুমি লিখে রাখো পয়েন্টের খাতায়, তোমার কিন্তু এই পুরো সংজ্ঞাটা তোমার মনে পড়ে গেল। যেমন গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি, জাস্ট পয়েন্টের খাতায় ওটা টুকে নিলে। বৈশিষ্ট্য কি? নদীর উচ্চগতির বৈশিষ্ট্যগুলো হলো উচ্চগতির ভূমির ঢাল, তাহলে হচ্ছে ঢাল, উচ্চগতির ভূমির ঢাল লিখে নিলে। উচ্চগতিতে নদী, বাকিটা তুমি লিখে নেবে। ঢাল বেশি থাকে বলে নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়, নদীর তলদেশে ক্ষয় বেশি হয়। ঠিক আছে? তাহলে ওইটুকু লিখবে যে নদীর তলদেশে ক্ষয়, পার্শ্ব ক্ষয়ের থেকে তলদেশে ক্ষয় বেশি। উচ্চগতিতে নদীর কি হয়? উচ্চগতিতে নদী বোঝা কম থাকে এবং নদী ক্ষয়িত পদার্থ মানে বহন করে নিয়ে যায়। তাহলে জাস্ট ওই অংশটাকে লিখলে যে নদীর বোঝা কম থাকে।
উচ্চগতিতে নদীগুলি খরস্রোতা হয়, এই আর একটা পয়েন্ট লিখলে, এগুলো খরস্রোতা হয়, জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, কিন্তু নৌ পরিবহন করা যায় না। এইগুলো গেল বৈশিষ্ট্য। আচ্ছা, সৃষ্ট ভূমিরূপ কি হয় না, এইখানে ভূমিরূপ হয় আই এবং ভি আকৃতির। ব্যাস, এটা লিখে নিলে জলপ্রপাত তৈরি হয়, গিরিখাত তৈরি হয়, মন্থকূপ তৈরি হয়। ব্যাস হয়ে গেল তোমার প্রথম পয়েন্টটা। মানে উচ্চগতিটাই মাত্র এই কটা শব্দের মধ্যে তুমি পয়েন্টের খাতায় লিখে নিলে তোমার উচ্চগতি সম্পর্কে পুরোটা কমপ্লিট হয়ে গেল। মধ্যগতি কি হলো? মধ্যগতিতে দেখো সংজ্ঞাটা কিভাবে লিখবে। উচ্চগতির পরিবর্তে বা উচ্চগতির পরবর্তী ক্ষেত্রে নদী যখন সমভূমিতে নেমে আসে, লিখলে মধ্যগতি কি হলো? সমভূমিতে নেমে আসলো নদী, তখন ঢালের পরিবর্তনের কারণে নদীর গতিবেগ কমে যায়। এখানে কি লিখলে? ঢাল পরিবর্তনে নদীর গতিবেগ কমে গেল। নদীর গতিপথকে, এই নদীর গতিপথকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। লিখে নিলে এটাই হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ। যদি এতটা না লেখো, এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে একটা, তারপর আর একটা পয়েন্ট, তারপর আর একটা পয়েন্ট, এরকম করে করে লিখে নিলে। তারপরে লিখলে একটা ছোট্ট উদাহরণ হিসেবে লিখলে হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গ। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গ হচ্ছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান হচ্ছে কি নদীর মধ্যগতি গেল। গঙ্গা হিসেবে এটাকে বর্ণনা করা হচ্ছে। গঙ্গা নদীর মধ্যগতি সমপ্রবাহী প্রবাহ, এই প্রবাহ পথ 900 কিমি বিস্তৃত। তুমি ওইটাও লিখে নিলে, এই মধ্যগতি 900 কিমি বিস্তৃত। আচ্ছা, এবার দেখো বৈশিষ্ট্যটা কি করে লিখছো। নদী সমভূমিতে নেমে আসে বলে ভূমির ঢাল হঠাৎ কমে যায়। তাহলে এখানে লিখলে এক, বৈশিষ্ট্যের মধ্যে এক লিখলে ভূমির ঢাল হঠাৎ কমে গেল, নদীর গতিবেগ হ্রাস হয়ে গেল। আচ্ছা, এরপরে নদীর নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি হলো। এবার কি হচ্ছে? নিম্ন কম, এইভাবে লিখতে পারো, নিম্ন ক্ষয় কম, পার্শ্ব ক্ষয় বেশি। ওটাই ছিল পার্শ্ব ক্ষয় কম, নিম্ন ক্ষয় বেশি। এটাই লিখলে পার্শ্ব ক্ষয় বেশি, আর নিম্ন ক্ষয়টা কম। ফলে নদীর প্রধান কাজ যে বহন করা, সেটা কমে গেল। মধ্যগতিতে কি হলো? প্রধান নদী অনেক উপনদী এসে মেশে, এইটা লিখে নিলে। প্রধান নদীতে উপনদী ড্যাশ দিয়ে লিখলে প্রধান নদীর সঙ্গে উপনদীর মিলন। ঠিক আছে? জলের পরিমাণ এবং নদীবাহিত বোঝার পরিমাণ বৃদ্ধি পায়। বোঝা বৃদ্ধি, জল বৃদ্ধি, এইভাবে লিখলে। নদী এই সময় সেচ কাজ, জলসেচ এবং নৌ পরিবহনে সাহায্য করে থাকে। এই সময় কি করলো নদী? নৌ পরিবহন এবং জলসেচ, কি কাজ হয়? জলসেচ, নৌ পরিবহনের সাহায্য করলো। আচ্ছা, সৃষ্ট ভূমিরূপ কি হলো? এই গতিতে নদী মিয়েন্ডার, এইগুলো লিখে নেবে। মিয়েন্ডার, বালুচর, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, ঠিক আছে, চওড়া ও অগভীর নদী উপত্যকা, এই ভূমিরূপগুলো সৃষ্টি করলো। দেখো আর একটা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল। কতটুকুই বা তুমি পয়েন্ট লিখলে এর মধ্যে। এবার দেখো নিম্নগতি বা বদ্বীপ প্রবাহের এইটা করছো। কি হচ্ছে? সংজ্ঞাটা সেই একই রকমভাবে সংজ্ঞাটা করবে। মধ্যগতি প্রবাহে নদী যখন সমভূমির মধ্যে দিয়ে অগ্রসর হয়, ক্ষয়ের নিম্ন সীমার কাছে চলে আসে এবং গতিবেগ ক্রমশ মন্থর হতে থাকে, নদীর সেই প্রবাহকে নিম্নগতি বা সমভূমি প্রবাহ বলে। মানে এটা কি হচ্ছে? সমভূমির মধ্যে দিয়ে অগ্রসর হয়ে ক্ষয়ের নিম্ন সীমার কাছে চলে আসে, এই অংশটুকু লিখে নিয়ে গতিবেগ ভীষণ কমে যায়, এটা লিখে নিলে তাকে নিম্নগতি বা সমভূমি প্রবাহ বলছে। ঠিক আছে? এইখানে মুর্শিদাবাদ থেকে মোহনা পর্যন্ত 250 কিলোমিটার গঙ্গার নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। ব্যাস এইটুকু পয়েন্ট লিখে নিলে। এবার দেখো বৈশিষ্ট্য কি লিখছো। নদীর নিম্নগতির বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্যে এই পর্যায়ে ভূমির ঢাল প্রায় থাকে না, লিখলে ঢাল প্রায় নেই। নদীর গতি খুব কম, ধীর গতি সম্পন্ন হয়, লিখলে গতি খুব কম। নদী এই সময় শুধু বহন করে, লিখলে শুধু কাজ হচ্ছে বহন করা। আর তবে বোঝার পরিমাণ খুব বেশি থাকে বলে প্রধান কাজ হচ্ছে সঞ্চয় বা অবক্ষেপণ। এখানে লিখলে যেহেতু বোঝা বেড়ে যায়, বোঝা বৃদ্ধি, ড্যাশ দিয়ে লিখলে বোঝা বৃদ্ধি, তারপরে আবার ড্যাশ দিয়ে লিখলে কাজ কি? কাজ সঞ্চয়, অবক্ষেপণ। নদী সূক্ষ্ম পলি বালি, এইগুলো লিখবে। সূক্ষ্ম পলি বালি কাদা সঞ্চয় করে। নদী মধ্যস্থ বৈশিষ্ট্য কি? চড়া, বদ্বীপ, এইগুলো সব ড্যাশ দিয়ে দিয়ে এই বৈশিষ্ট্যগুলো লিখে নিচ্ছ। নদী খাত কি হয়? অগভীর, চওড়া, লিখে নিলে নদী খাত ড্যাশ, চওড়া, অগভীর। এই সময় জলসেচ, নৌ পরিবহনে সহায়ক হয়। এখানে লিখলে সহায়ক কি? জলসেচ, নৌ পরিবহন। সৃষ্ট ভূমিরূপ, এই সময় কি ভূমিরূপগুলো কি তৈরি হয়? প্লাবন ভূমি তৈরি হয়,
স্বাভাবিক বাঁধ তৈরি হয় এবং অসংখ্য বদ্বীপ তৈরি হয়। তাহলে এইভাবে তোমাদের পয়েন্টের খাতা তৈরি হলো। আর এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি, অনেকবার বলেছি, তৎসত্ত্বেও এখানে আবার উল্লেখ করি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বইতে হয়তো ঝকঝকে চকচকে একদম একটা ছবি দেওয়া আছে, কিন্তু অন্তত তোমরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি এরকম একটা চৌকো বক্স মতো জ্যামিতির বাক্সে স্কেল দিয়ে এঁকে দাও, খাতায় উত্তরটা লেখার মাঝখানে হোক বা লাস্টে হোক, দিয়ে এই রকম এরকম একটা ঢাল আঁকতে তো খুব বেশি কিছু লাগে না, দিয়ে মাঝখানটা পেন্সিল দিয়ে কালো দিয়ে ভরে দিলে, আর এরকম একটা ঢাল এরকম ব্যাকি একটা ঢাল করতেও খুব একটা কিছু লাগে না, মাঝখানটা পেন্সিল দিয়ে একটুখানি ঘষে দেবে। দুরকম পেন্সিল রাখলে সুবিধা হয়, একটা একটু ডিপ রাখবে, একটা হালকা রাখবে, এইখানটা একটা অংশ দেখালে আর এই ভিতরে একটা অংশ দেখালে, দেখিয়ে লিখে দিলে যে নদীর বিভিন্ন আকৃতি, মানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এই ছবিটাকে মনে করো খুব দ্রুত একটা সংক্ষেপে, বিশাল ভালো কিছু হতে হবে না, চকচকে ঝকঝকে হতে হবে না, কিন্তু মোটামুটি তুমি বুঝিয়ে দিলে, দিয়ে তলায় এই ধরনের যেগুলো, মানে যে ছবিটাতে যে ধরনের ক্যাপশান লাগে বা ছবিটা যেটা এঁকোছো সেইটা একটু লিখে দিলে, আর ওপরে যদি এরকম লিখে দিতে পারো খুব ভালো হয়। এত সময় যদি নাও পাও, শুধুমাত্র যদি ছবিটা পেয়ে এই ছবিটা কি ছবি এঁকেছো সেইটা যদি অন্তত একটু বুঝিয়ে দিতে পারো, তাহলে মার্কসটা কিন্তু আরও বেশি ক্যারি করবে। তাহলে দেখলে যে পয়েন্টের খাতা করে প্রসঙ্গ এবং বিস্তার, মানে পয়েন্ট, একটা করে পয়েন্ট থাকবে, সেটাকেই তুমি নিজের ভাষায় লিখে দিচ্ছ। এই টোটাল যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখালাম, এই কোশ্চেনগুলোকে জাস্ট পয়েন্টের খাতার মধ্যে লিখে নিচ্ছ। পয়েন্টের খাতায় পরপর পয়েন্টগুলো থাকছে, কোশ্চেনটা থাকছে, কোশ্চেনের পরে পয়েন্টগুলো পরপর থাকছে। সেই পয়েন্টগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করে নিচ্ছ এবং মনে রাখছো। যেই তুমি পরীক্ষায় উত্তরটা লেখার প্রয়োজন হচ্ছে, জাস্ট এই পয়েন্টগুলোকে একটু ভাষা দিয়ে লিখে দিচ্ছ, তোমার উত্তরটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। না তো তোমার এত বড় একটা প্রশ্নের উত্তরটাকে ডিটেল একেবারে লাইন বাই লাইন মনে রাখতে হচ্ছে। এই প্রসঙ্গে লাস্ট একটা কথা বলবো, এখানে দেখো কি সুন্দর এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম করে করে পয়েন্টগুলো লেখা হয়েছে। সেই পয়েন্টগুলোকে এরকম পরীক্ষার খাতায় এরকম গোল করে 1, 2, 3 এরকম পয়েন্টগুলো দিয়ে দিয়ে এরকম যেভাবে লেখা রয়েছে সেইভাবে লিখবে। আর এখানে পরীক্ষার খাতায় তো এরকম বোল্ড অক্ষরে লেখা যায় না, তার জন্য কি করবে, আন্ডারলাইন করে দেবে। যেগুলো একটু বিশেষভাবে তুমি বোঝাতে চাইছো সেগুলো লেখাটা হয়ে গেলে সেই অংশগুলো একটু আন্ডারলাইন করে দেবে, তাহলে পরীক্ষকের বুঝতে সুবিধা হবে যে তুমি কোনটায় বেশি গুরুত্ব দিচ্ছ। যেমন এই পয়েন্টটা লিখেছো, মেন একটা সাব হেডলাইন বলে, বা পয়েন্টের এটাকে একটা আর একটা বিষয় লিখছো, এর তলায় এরকমভাবে পয়েন্টটা লিখবে, পয়েন্টটা লিখে এটাকে লিখবে, লিখে তার তলায় আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরে এরকম গোল দুটো দাগ দেবে, যাকে কোলন বলে, দিয়ে এরকম একটা ড্যাশ দেবে, দিয়ে তার ঠিক তলায় এরকম সংজ্ঞা বলে এটা লিখে এই দেখো এই ছোট্ট পুটকি দুটো দাগ আছে, ঠিক আছে, এই সংজ্ঞার তলায় একটা এরকম দাগ দেবে, আর এর পাশে যদি এরকম গোল চিহ্ন করে দিতে পারো কালো করে, সেটা সুন্দর হয়। কাজে এইভাবে যদি পরপর তোমরা লিখতে থাকো, তাহলে একটা পুরো প্রশ্নের উত্তরকে দেখতে সুবিধা হবে, পরীক্ষক দেখে বলবে যে দারুণ লিখেছে এবং দেখতেও সুন্দর হয়েছে, এবং তার সবচেয়ে বড় কথা, পরীক্ষকের জিনিসটা পড়তে সুবিধা হবে, জিনিসটা দেখে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, এতটা যে তুমি লিখবে, এই লেখাটা তো মনে থাকলে তবে লিখবে, তার জন্যে এই সহজ এই ক্লাসটা করলাম যে পয়েন্টের খাতা থেকে প্রসঙ্গ এবং বিস্তার, প্রসঙ্গ মানে হচ্ছে পয়েন্ট, সেটাকে বিস্তার, একটু করে বিস্তার, তোমার পয়েন্টগুলো মনে থাকার অর্থ হচ্ছে সেটাকেই একটু বিস্তার করে দিলে কিন্তু পুরো লাইনটা লেখা হয়ে যাচ্ছে, বা সেই পুরো পয়েন্টটা তোমার মনে পড়ে যাচ্ছে, লিখতেও সুবিধা হচ্ছে। তাহলে এই ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই ক্লাসটা আলোচনা করলাম, যতটা পারলাম শেখানোর চেষ্টা করলাম। তোমরা মন দিয়ে পড়াশুনো করো, যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্যে একটু শেয়ার করো, তাদের সেই সমস্ত তোমাদের বন্ধুবান্ধবদের একটু আশা করি হয়তো একটু উপকার হবে। আর নতুন পুরনো যারা সবাই রয়েছে ছাত্রছাত্রী, প্রত্যেকে তোমাদের আরও সমস্যার কারণগুলোকে আমাকে লিখে জানিও, আমি চেষ্টা করব যতটা আমার সামর্থ্য আমি সেইটাকে নিয়ে আবার আলোচনা করবার। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সমস্ত রকমের পড়াশুনোর ব্যাপারে তোমরা মন দিয়ে বাড়িতে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। পুরোনো ক্লাসগুলো দেখো, অনেক ধরনের জিনিস আমি সেখানে শিখিয়েছি। ইংরেজি ক্লাস প্রত্যেক দিন সকালবেলা আমি নেই, গ্রামারের ক্লাস, সেই ক্লাসটা ভালো করে ফলো করো, তাহলে ইংরেজিটাও অনেক দক্ষ হয়ে যাবে আশা করি। তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সামনের ক্লাসে।